একাদশ শ্রেণীর উপবৃত্তির ফর্ম সঠিক নিয়মে এবং সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে পূরণ করবেন সেই বিষয়টি আজকে সম্পূর্ণভাবে দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা একাদশ শ্রেণীতে 2025 সালে ভর্তি হয়েছেন, তো তারা উপবৃত্তির জন্য যে উপবৃত্তির ফর্মটি পূরণ করবেন সেটি কিভাবে সঠিকভাবে পূরণ করবেন, একদম নির্ভুলভাবে। আপনারা যদি সঠিকভাবে নির্ভুলভাবে পূরণ করতে পারেন তবেই আপনারা উপবৃত্তি পাবেন। সঠিক নিয়মে কিভাবে পূরণ করবেন সেই বিষয়টি সম্পূর্ণ A to Z আজকের ভিডিওতে থাকবে। সর্বপ্রথম আপনারা যে ফর্মটি পাবেন সেই ফর্মটি হচ্ছে 4 পৃষ্ঠার ফর্ম। তো ফর্মের একবারে শুরু থেকে আমরা শুরু করি। তো এখানে হচ্ছে ছবি দিতে হবে, তো আপনারা ছবি দিবেন এখানে। তারপর হচ্ছে শিক্ষার্থীর নাম বাংলা, আপনার সার্টিফিকেটে যেভাবে বাংলায় নামটি লেখা আছে সেইভাবে আপনি এখানে লিখে দিবেন আপনার নামটি। আর যদি আপনার সার্টিফিকেটে বাংলা নাম না থাকে তাহলে আপনি হচ্ছে আপনার যে জন্ম নিবন্ধনটি আছে সেই জন্ম নিবন্ধনে আপনার নামটি যেভাবে আছে সেভাবে বাংলাতে লিখে দিবেন। তো তারপরে হচ্ছে ডান সাইডে যাবেন, এখানে লেখা আছে শিক্ষার্থীর নাম ইংরেজি, তো আপনার নামটি ইংরেজিতে যেভাবে আছে সেভাবে এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে পিতার এনআইডি, তো আপনার পিতার যে আইডি কার্ড আছে অথবা যাদের আইডি কার্ড নাই স্মার্ট কার্ড আছে, সেই স্মার্ট কার্ডের যে নাম্বারটি আছে 10 সংখ্যার, অথবা আইডি কার্ড হলে 13 সংখ্যা অথবা 17 সংখ্যার নাম্বার, সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ডান পাশে পিতার জন্ম তারিখ, এখানে হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী পিতার যে জন্ম তারিখটি আছে সেটি দিয়ে দিবেন। অবশ্যই পিতার জন্ম তারিখ এবং পিতার নাম লেখার ক্ষেত্রে পিতার যেই এনআইডি কার্ডটি আছে সেটিকে প্রাধান্য দিবেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে পিতার নাম বাংলায়, এনআইডি কার্ডে পিতার নামটি বাংলায় যেভাবে লেখা আছে আপনার সেইভাবে এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে ডান সাইডে দেখেন যে পিতার নাম ইংরেজিতে, এটাও সেম এনআইডি কার্ড অনুযায়ী পিতার নামটি ইংরেজিতে লিখে দিবেন। তারপর হচ্ছে মাতার এনআইডি নাম্বার, এটা হচ্ছে যদি মাতার আইডি কার্ড থাকে তাহলে আইডি কার্ডের নাম্বার দিবেন 10 সংখ্যার, 13 সংখ্যার বা 17 সংখ্যার যে সংখ্যারই থাকে। যদি আইডি কার্ড না থাকে তাহলে স্মার্ট কার্ড দিবেন। তারপর হচ্ছে মাতার জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন। এক্ষেত্রে যদি পিতা মাতার কারো যদি আইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন যদি থাকে তাহলে জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে লিখে দিয়ে তারপর লিখে দিবেন সাইড দিয়ে যে এটা জন্ম নিবন্ধন নাম্বার, ঠিক আছে। আর যদি কিছু না থাকে তাহলে তো আর কিছু করার নাই। যদি আইডি কার্ড না থাকে তাহলে শুধুমাত্র জন্ম নিবন্ধন ব্যবহার করতে পারবেন, কিন্তু আইডি কার্ড থাকলে ব্যবহার করতে পারবেন না। তারপর হচ্ছে নিচে দেখুন যে মাতার নাম, এটাও আইডি কার্ড অনুযায়ী মাতার নাম বাংলাতে প্রথমে লিখবেন, তারপর হচ্ছে ইংরেজিতে লিখবেন। তারপর হচ্ছে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর, অর্থাৎ যে আবেদন করবে যিনি শিক্ষার্থী ওনার যে জন্ম নিবন্ধন নাম্বারটি আছে অবশ্যই এটার ডিজিটাল জন্ম নিবন্ধন নাম্বার লাগবে, যেটা অনলাইনে পাওয়া যাবে। 17 সংখ্যার যে ডিজিটাল নাম্বারটি আছে জন্ম নিবন্ধন নাম্বার, সেই জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে শিক্ষার্থীর যে জন্ম তারিখ আছে সেটি এখানে লিখে দিতে হবে। তারপর হচ্ছে শিক্ষার্থীর জেন্ডার, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, অর্থাৎ ছেলে শিক্ষার্থীদের ক্ষেত্রে পুরুষ হবে, মেয়েদের ক্ষেত্রে মহিলা হবে। আর তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে এটা হবে তৃতীয় লিঙ্গ, যেহেতু তৃতীয় লিঙ্গ খুব কমই আছে এটা নাই বললে সমস্যা নেই। তারপর হচ্ছে লিখতে হবে যে স্থায়ী ঠিকানা, তো স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে আপনারা যে যেই বিভাগের আছেন সেই বিভাগ ব্যবহার করবেন। আমি যেহেতু ঢাকা বিভাগের দিয়ে তথ্যটি দিয়ে দেখাচ্ছি, তো সেক্ষেত্রে আমি ঢাকা বিভাগ দিলাম, জেলার ক্ষেত্রে নরসিংদী, উপজেলার ক্ষেত্রে মনোহরদী। যার যার যেই জেলা উপজেলা থানা আছে এগুলো দিবেন। এখন হচ্ছে পৌরসভা, পৌরসভাটা আমি খালি রাখলাম কারণ আমি যেইখান থেকে অ্যাড্রেসটা পূরণ করছি সেটি হচ্ছে পৌরসভার বাইরে। আপনারা যদি পৌরসভার ভিতরে থাকেন তাহলে অবশ্যই আপনারা যেই পৌরসভার আন্ডারে থাকবেন সেই পৌরসভার নামটি এখানে লিখে দিবেন। আমার যেহেতু পৌরসভার বাইরে এজন্য আমি আর নামটা লিখিনি। তারপর হচ্ছে ইউনিয়ন দিবেন, তারপর হচ্ছে আপনার ওয়ার্ড নং যে কত সেটা দিবেন। তারপর হচ্ছে পোস্ট কোড দিবেন, পোস্ট কোডটা হচ্ছে আপনার পিতামাতার আইডি কার্ডের পিছনে লেখা থাকবে, তারপরে যদি না পান তাহলে গুগলের সাহায্য নিতে পারেন। তারপর পোস্ট কোড দিবেন। তারপর হচ্ছে ঠিকানা, ঠিকানার ক্ষেত্রে শুধুমাত্র আপনার গ্রামের নাম, অর্থাৎ লাস্ট যে অপশনটি আছে আপনারা যদি শহরে থাকেন তাহলে আপনার বাসার ঠিকানা দিবেন, জাস্ট শুধু বাসার অ্যাড্রেসটা, কারণ বাকি সবগুলো আমরা সিরিয়ালি সবগুলাই পূরণ করে এসেছি। এর জন্য যারা গ্রাম বা উপজেলার ক্ষেত্রে আছে তাদের জন্য শুধু গ্রামের নাম হবে, আর যারা জেলা বা শহরে আছে তারা জাস্ট শুধু বাড়ির অ্যাড্রেসটা দিয়ে দিবেন ঠিকানার ক্ষেত্রে। তারপর হচ্ছে আপনারা দ্বিতীয় পেজে যাবেন, এখানে লেখা আছে শিক্ষা সংক্রান্ত তথ্য, অর্থাৎ এখানে হচ্ছে শুরু হবে পূর্ববর্তী শিক্ষাগত তথ্য, অর্থাৎ আপনারা লাস্ট কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন। যেহেতু আপনারা লাস্ট প্রতিষ্ঠান ছিল আপনারা যারা স্কুলে পড়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে স্কুল, এবং যারা মাদ্রাসা পড়েছেন তারা মাদ্রাসা, এবং কারিগরিতে যারা পড়েছেন তাদের কারিগরি। বিশেষ করে যারা দশম শ্রেণীতে যেই ক্লাসে পড়েছিলেন, যেই প্রতিষ্ঠানে পড়েছিলেন সেই প্রতিষ্ঠানের ঠিকানাটা হবে প্রথম পূর্ববর্তী শিক্ষাগত ঠিকানা। তো সেটি হবে আপনার প্রতিষ্ঠানের ঠিকানা, প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত ছিল। তো আমি দিলাম
ঢাকা বিভাগ, নরসিংদী জেলা, মনোহরদী উপজেলা। আপনারা আপনাদের যে প্রতিষ্ঠানটি যেখানে অবস্থিত অবশ্যই সেই ঠিকানাটি ব্যবহার করবেন। তো আমি যে প্রতিষ্ঠানটি দিয়েছি সেটি হচ্ছে পৌরসভার বাইরে, এর জন্য অবশ্যই পৌরসভাটা খালি। এখন হচ্ছে বোর্ডের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আপনারা কোন জেলায় বাস করছেন অথবা কোন জেলায় স্কুলটি আছে সেটি বোর্ডের ক্ষেত্রে সেটি ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে আপনারা কোন বোর্ডের অধীনে ছিলেন। আমি অবশ্যই ঢাকা বোর্ডের অধীনে যেহেতু ঢাকা দিলাম। যারা অন্য অন্য বোর্ডের রাজশাহী, কুমিল্লা, ময়মনসিংহ তারা যার যার নিজস্ব বোর্ড ব্যবহার করবেন। এবং যারা মাদ্রাসা থেকে পড়েছেন তারা বোর্ডের ক্ষেত্রে অবশ্যই মাদ্রাসা দিবেন। এবং যারা টেকনিক্যাল থেকে পড়েছেন অর্থাৎ কারিগরি থেকে পড়েছেন তারা অবশ্যই এখানে কারিগরি দিয়ে দিবেন। তারপর হচ্ছে নিচে দিয়ে দিবেন আপনারা যেই প্রতিষ্ঠানে পড়েছেন সেই প্রতিষ্ঠানের নাম। এখন হচ্ছে পূর্ববর্তী শ্রেণী, অবশ্যই সেটি সবারই 10ম শ্রেণী হবে। এবং পূর্ববর্তী পরীক্ষার নাম এসএসসি, যারা মাদ্রাসা থেকে পড়েছেন তাদের জন্য দাখিল হবে। এবং পূর্ববর্তী রেজিস্ট্রেশন নং, অর্থাৎ আপনাদের এসএসসি পরীক্ষার সময় যে রেজিস্ট্রেশন নাম্বারটি ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিবেন। এবং আপনারা এসএসসি পরীক্ষা থেকে কত রেজাল্ট করেছেন অর্থাৎ কত পয়েন্ট পেয়েছেন সেই পয়েন্টটি দিবেন এবং কত সালে পাস করেছেন সেটি দিবেন। যারা 25 সালে পাস করেছে তারা অবশ্যই 25 সাল দিবে, যারা 24 সালে পাস করেছে তারা এখানে 24 সাল দিবে। এখন হচ্ছে বর্তমান শিক্ষাগত তথ্য, অর্থাৎ বর্তমানে আপনি কোন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন সেই তথ্যটি এখানে দিতে হবে। তো বর্তমান শিক্ষাগত তথ্যের ক্ষেত্রে অবশ্যই আপনারা জানেন আপনারা কে কোন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন সেভাবে দিবেন। ঢাকা জেলা দিলাম আমি, নরসিংদী, মনোহরদী। এই প্রতিষ্ঠানটি অবশ্যই পৌরসভার আন্ডারে পড়েছে, পৌরসভার ভিতরে, এই জন্য আমি যেই পৌরসভার ভিতরে পড়েছে এখানে পৌরসভাটি আমি পূরণ করেছি, মনোহরদী দিয়েছি। এবং সেই বর্তমান প্রতিষ্ঠানটির নাম মনোহরদী সরকারি ডিগ্রি কলেজ, এটা দিলাম। শ্রেণী হবে অবশ্যই একাদশ এবং যেই গ্রুপে ভর্তি হয়েছেন সেই গ্রুপটি লিখে দিবেন। যারা মানবিক তারা মানবিক দিবেন, যারা ব্যবসায় শিক্ষা তারা ব্যবসায় শিক্ষা লিখবেন এখানে, এবং যারা বিজ্ঞানের তারা এখানে বিজ্ঞান লিখবেন। এবং শাখার ক্ষেত্রে যাদের শাখা আছে তারা শাখা লিখবেন, যাদের শাখা নাই তাদের এখানে কিছু লেখার দরকার নাই। এখন হচ্ছে রুলের ক্ষেত্রে, তো রুলটি হচ্ছে আপনারা ভর্তির সময় যে রুলটি পেয়েছেন ভর্তি রুলটি অবশ্যই এখানে দিবেন, অন্য কোনো রুল দিতে হবে না। আপনারা দিবেন হচ্ছে এখানে ভর্তি রুল। তারপরে হচ্ছে অভিভাবকের তথ্য, এটা পূরণ করার সময় অবশ্যই খুব ভালোভাবে খেয়াল করে পূরণ করবেন, কারণ এখানে আপনি যাকে অভিভাবক দিবেন তার অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনার উপবৃত্তির ক্ষেত্রে ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি যেই অ্যাকাউন্ট নাম্বারটি ফোন নাম্বার অথবা নগদ অথবা যদি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেন যার অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করবেন তাকে এখানে অভিভাবক হিসাবে দেখাতে হবে। যদি আপনি আপনার পিতার নগদ নাম্বার ব্যবহার করেন তাহলে এখানে অভিভাবক হিসেবে পিতাকে দেখাবেন, যদি মাতার ব্যবহার করেন তাহলে অবশ্যই এখানে মাতাকে দেখাবেন, এবং যদি ভাই বোন বা অন্য কারোটা ব্যবহার করেন তাহলে এখানে অন্য অন্য লেখা আছে, আপনি আপনার সম্পর্কে উনি যেই হয় উনাকে লিখে দেবেন। যদি আপনার ভাই হয় তাহলে এখানে ভাই লিখবেন, বোন হলে বোন লিখবেন, বা অন্য যে কেউ হয় যে হয় ওনার সম্পর্কটা এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে যিনিকে অভিভাবক বানাবেন ওনার যেই এনআইডি কার্ডটি আছে সেই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে লিখবেন। তারপর হচ্ছে এই পাশে জন্ম তারিখটি লিখে দিবেন এনআইডি কার্ড অনুযায়ী, যাকে অভিভাবক বানাবেন তার আইডি কার্ড, যদি মাকে বানান তাহলে মার আইডি কার্ডের নাম্বার, পিতাকে বানালে অবশ্যই পিতার আইডি কার্ডের নাম্বার। তারপর এখানে জন্ম তারিখ, আর এইখানে দেখেন লেখা আছে জন্ম সনদ নাম্বার। এই জন্ম সনদ নাম্বারটি আপনার লাগবে না এই ক্ষেত্রে, যেহেতু আপনি এখানে এনআইডি কার্ড ব্যবহার করছেন। তারপর হচ্ছে অভিভাবকের নাম লিখে দিবেন এখানে বাংলা দিয়ে, তারপর এই পাশে লিখে দিবেন ইংরেজি দিয়ে, এবং অভিভাবকের কি পেশা সেটা এখানে লিখে দিবেন, অভিভাবকের মোবাইল নাম্বার দিয়ে দিবেন। ইমেল যদি থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই। তারপর হচ্ছে অভিভাবকের স্থায়ী ঠিকানা, আপনার যে অভিভাবক হবে ওনার যে ঠিকানাটি আছে স্থায়ী সেই ঠিকানাটি এখানে পূরণ করে দিবেন। তো বিভাগের ক্ষেত্রে ঢাকা দিলাম, জেলা নরসিংদী, উপজেলা মনোহরদী। তো এখানে আবারও পৌরসভার বাহিরে যেহেতু ওনার ঠিকানা, তো এখানে পৌরসভা খালিতে থাকবে। তারপর হচ্ছে ইউনিয়ন দিলাম কাচিকাটা, ওয়ার্ড নং 4 দিলাম, পোস্ট কোড 1652, ঠিকানার ক্ষেত্রে শুধুমাত্র গ্রামের নাম দিয়ে দিলাম। এখন হচ্ছে সিলেকশন ক্রাইটেরিয়া, এটা একটু ভালোভাবে সুন্দর করে বুঝে শুনে দিতে হবে, কারণ এইখানেই হচ্ছে উপবৃত্তি পাওয়া না পাওয়ার মেন বিষয়টা থাকে। তো এটা একটু ভালো করে দেখবেন। তো এখানে হচ্ছে কে আবেদনকারীর পড়ালেখার খরচ বহন করে, মা টিক চিহ্ন দিলাম। আবেদনকারী কি বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর পরিবারের সদস্য, নাতে টিক চিহ্ন দিলাম। আবেদনকারী কি মুক্তিযোদ্ধার প্রজন্ম, নাতে টিক চিহ্ন দিলাম। আপনারা যদি কোনো মুক্তিযোদ্ধার নাতি নাতকর হন তাহলে অবশ্যই হাতে টিক চিহ্ন দিতে পারবেন। দাদা নানা যেই হয় মুক্তিযোদ্ধা ওনার সেই প্রমাণ, সেই মুক্তিযোদ্ধার যে কাগজ আছে সেগুলোর সাথে ফটোকপি হিসাবে দিতে হবে। তারপর হচ্ছে অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা, আপনি যাকে অভিভাবক বানিয়েছেন ওনার শিক্ষাগত যোগ্যতা কতটুক, নিরক্ষর থাকলে নিরক্ষর দিবেন, যদি স্নাতক পর্যায়ের নিচে থাকে তাহলে এটাকে টিক চিহ্ন দিবেন। তো আমি এখানে স্নাতক পর্যায়ের নিম্নে টিক চিহ্ন দিলাম। অভিভাবকের স্বামী বা স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা, তো এখানে
আমি দিয়ে দিলাম এসএসসি সমমানের নিম্নে। তারপর হচ্ছে আবেদনকারী কি সরকারি কোনো উৎস থেকে উপবৃত্তি বা শিক্ষা ভাতা পান, আমি নাতে টিক চিহ্ন দিয়ে দিলাম। আবেদনকারী কি কোনো শারীরিক প্রতিবন্ধিতার কার্ড আছে, এখানে নাতে টিক চিহ্ন দিয়ে দিলাম। যদি আপনাদের থাকে তাহলে হাতে টিক চিহ্ন দেবেন এবং সেই কাগজটি ফটোকপি হিসাবে সাথে দিতে হবে। তারপর হচ্ছে আবেদনকারীর অভিভাবকের কি কোনো শারীরিক প্রতিবন্ধিতার কার্ড আছে, এটাতে নাতে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর হচ্ছে আবেদনকারীর মা বাবা ব্যতীত পরিবারের অন্য কোনো সদস্য জন্মগত দীর্ঘমেয়াদী শারীরিক মানসিক কোনো রোগে ভুগছেন কিনা, যদি থাকে তাহলে হ্যাঁতে টিক চিহ্ন দেবেন এবং কাগজপত্রের ফটোকপি দিতে হবে, আমি এখানে নাতে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আবেদনকারী কি জন্মগতভাবে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন, অর্থাৎ শিক্ষার্থী নিজে কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন কিনা, যদি ভোগে তাহলে হ্যাঁতে টিক চিহ্ন দিয়ে সেই সাথে ডাক্তারের কাগজপত্র দিতে হবে ফটোকপি হিসাবে, এবং যদি না হয় তাহলে নাতে টিক চিহ্ন দিবেন। তারপর হচ্ছে আবেদনকারীর অভিভাবক কি, অর্থাৎ আবেদন যিনি করেছেন শিক্ষার্থীর যাকে অভিভাবক দিয়েছেন তিনি কি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন কিনা, আমি নাতে টিক চিহ্ন দিয়ে দিলাম। আবেদনকারীর মা বাবা অর্থাৎ শিক্ষার্থীর মা বাবা বা অভিভাবক যাকে অভিভাবক দিয়েছেন তার সুনির্দিষ্ট কোনো মাসিক আয়ের উৎস আছে কিনা, নাতে টিক চিহ্ন দিলাম। তারপর হচ্ছে আবেদনকারীর অভিভাবকের শহরে গ্রামে মাসিক কোনো সুনির্দিষ্ট আয়ের উৎস আছে কিনা, এখানে যেহেতু না এর কোনো অপশন রাখে নাই সেক্ষেত্রে আপনারা কলম দিয়ে সাইড দিয়ে না লিখে দিতে পারেন। তারপর হচ্ছে পরিবারের কয়জন সদস্য চাকরি করেন, এখানে কেউ না, টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর হচ্ছে আবেদনকারীর অভিভাবক কোনো উৎস থেকে কে কোনো আয় করেন, এখানে নাতে টিক চিহ্ন দিয়ে দিলাম। মা বাবা দুজনেই বছরের নিচে পরিবারের সদস্য সংখ্যা কত, এখানে 2-এর অধিক টিক চিহ্ন দিবেন। তারপর হচ্ছে আবেদনকারী কোন এলাকায় বসবাস করে, যে এলাকায় বসবাস করে সেটা দিবেন। আমি যেহেতু সমতল এলাকার তাই সমতলে দিলাম, আপনারা যদি পাহাড়ি এলাকা, হাওর এলাকা, চর বস্তি এলাকা থাকে তাহলে সেগুলোতে টিক চিহ্ন দিবেন। বাড়িতে কয়টি কক্ষ আছে, একটিতে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর হচ্ছে বাড়িতে কি বিদ্যুৎ আছে, হ্যাঁতে টিক চিহ্ন দিলাম। বাড়িতে কোন ধরনের টয়লেট আছে, কাঁচাতে টিক চিহ্ন দিলাম। বাড়িতে কি কোনো টেলিভিশন আছে, নাতে টিক চিহ্ন দিলাম। বাড়িতে কিসের রান্না হয়, এটা হচ্ছে গোবর ঘুটে, এটাতে টিক চিহ্ন দিলাম। বাড়ির মেঝে কি দিয়ে তৈরি, মাটি দিয়ে তৈরি, টিক চিহ্ন দিলাম। বাড়ির কক্ষের দেয়াল কি দিয়ে তৈরি, পাটকাঠি, এটাতে টিক চিহ্ন দিলাম। বাড়ির ছাদ কি দিয়ে তৈরি, শন, এটাতে টিক চিহ্ন দিলাম। অভিভাবকের মালিকানায় মোট জমির পরিমাণ, যাদের একবারে নেই তারা ভূমিহীন দিবেন, আমি 10% নিচে দিলাম। তারপর হচ্ছে আবেদনকারীর অভিভাবকের কোনো প্রকার কার্ড, বিজিডি, জিডিএফ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত কার্ড কোনো থাকলে দিবেন, আমার যেহেতু নাই তাই এখানে না লিখে দিলাম। তারপর হচ্ছে পেমেন্টের তথ্য, এটা ভালো করে খেয়াল করবেন। আপনি পেমেন্টের তথ্য অভিভাবক যাকে দিয়েছেন তার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সিম থাকতে হবে এবং তার আইডি কার্ড দিয়ে এই সিমেই নগদ খোলা থাকতে হবে, তবেই মাত্র আপনারা এই সিমে উপবৃত্তি টাকা পাবেন। তো সেক্ষেত্রে আপনারা সেভাবেই দিবেন। এখানে অবশ্যই মোবাইল ব্যাংকিং প্রথম যেটি আছে সেবা প্রদানকারী, এটা নগদ হবে, অন্য কোনো দিলে হবে না। তারপর হচ্ছে হিসাবদারের নাম, অর্থাৎ যারা আইডি কার্ড দিয়ে নগদটা সিমটা রেজিস্ট্রেশন করা হয়েছে ওনার নাম এবং নগদ খোলা হয়েছে ওনার নাম। তারপর হচ্ছে যেই নাম্বারে নগদ খোলা হয়েছে সেই নাম্বারটি দিবেন এবং যেই অ্যাকাউন্ট দিয়ে অর্থাৎ যেই এনআইডি কার্ড দিয়ে নগদ খোলা হয়েছে সেই এনআইডি কার্ডের নাম্বারটি দিবেন। নিচেরটা পূরণ করতে হবে না যদি আপনি নগদ নাম্বার দেন। আর যারা নগদ নাম্বার দিবেন না, ব্যাংকের নাম্বার দিবেন, তারা উপরেরটা পূরণ করবেন না, শুধুমাত্র নিচেরটা পূরণ করবেন, সেক্ষেত্রে উপরেরটা বাদ যাবে। সেক্ষেত্রে আপনারা ব্যাংকের নাম দিবেন, আপনাদের অ্যাকাউন্ট যেই ব্যাংকে থাকবে সেই ব্যাংকের নাম এবং যে অ্যাকাউন্টটি কোন শাখায় খোলা হয়েছে অর্থাৎ কোন জায়গায় অ্যাকাউন্টটি খোলা আছে সেই জায়গার নাম দিতে হবে। তারপর অ্যাকাউন্টটি কী ধরনের, এটা অবশ্যই সেভিং অ্যাকাউন্টেই বেশি হয়, তো আমি সেভিং অ্যাকাউন্ট দিয়ে দিলাম এবং অ্যাকাউন্টদারের নাম, যিনি অ্যাকাউন্ট খুলেছেন অর্থাৎ যার অ্যাকাউন্ট তার নাম দিতে হবে এবং পরবর্তীতে দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটি দিবেন। তারপর হচ্ছে যেই আইডি কার্ড দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে সেটি এখানে দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা দেখলেন কিভাবে পূরণ করতে হবে। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই ভালো করে জিজ্ঞেস করে সঠিকভাবে পূরণ করবেন যেন উপবৃত্তি মিস না হয়। সবার জন্য থাকলে শুভকামনা। আসসালামু আলাইকুম।